সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষ। এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন সবকিছুর দায়ভার দেওয়া হচ্ছে বাংলাদেশের উপর। এদিকে আজ ঢাকার রাজপথে উত্তেজনামূলক পরিস্থিতি চলছে। আওয়ামী লীগের পরিকল্পনায় কঠিন ঝামেলা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে সেনা প্রধানের নতুন পদক্ষেপে ক্ষমতার পালাবদল হচ্ছে। পর্দার আড়ালে যা কিছু ঘটতেছে সেখানে আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ। গত 3 দিন যাবৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগের জটিকা মিছিল সকল মতভেদের ঊর্ধ্বে উঠে সকলের সম্মিলিত এক মহা মিছিল। বিগত কিছুদিনে বাংলাদেশের মধ্যে আলোচিত ঘটনা ঘটেছে। কোন সমন্বয়ক, কোন উপদেষ্টা এবং যে সকল সুশীল ইউটিউবাররা এতদিন আওয়ামী লীগের দোষ খুঁজে বেড়াতো, সে সকল ইউটিউবারদের কাছ থেকেও কোনো প্রতিবাদ দেখিনি, কোনো বক্তব্য দেখিনি। এই সমন্বয়করা এখন পালানোর পথ খুঁজছে। সমন্বয়করা বিগত কিছুদিনে যে সকল কর্মকাণ্ড করেছে, জনগণ তো ফুসে উঠেছে এবং এই সরকারের প্রতিও অনেক চাপ চলে এসেছে আর্মি থেকে এবং বিভিন্ন দল থেকে। এখন আপনারা আওয়ামী লীগের যারা পীর মানেন, যারা চামচামি করেন, আপনারা আরো বড় যে মালে এক লগে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখায়, জিয়ার প্রতি ভালোবাসা দেখায়, ওই মালে কত বড় এটা বলা লাগা কি নতুন করে ইতিহাস লেখা লাগবে আপনাদের লাগা? ওই মিয়া জিয়া হইছে গিয়া খুনি স্বৈরাচার। জিয়া বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। জিয়ার লগে প্রেম, আবার বঙ্গবন্ধুরে বিপ্লবী নেতা মানে এরকম বাটপার। এই বাটপারের আপনারা আবার মুরিদগিরি মারান। মিয়া বাটপার, আপনার আরো বড় বাটপার। আমাদের প্রধান উপদেষ্টা তো কাতার সফর শেষ করলেন, তিনি সেখান থেকে ইটালিতে গেছেন। 4 দিনের সফর ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কেন কোনো প্রকার কোনো বৈঠক হলো না? তিনি কেন দেখা দিলেন না আমাদের প্রধান উপদেষ্টাকে? প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশে গত 24 ঘন্টা ব্যাপী বা তার 72 ঘন্টা ব্যাপী বাংলাদেশের যে রাজনৈতিক বিষয়গুলো ঘটছে, সেখানে বাংলাদেশের সেনা প্রধান তিনি দরবার করেছেন। দরবারের অর্থ হলো যে অসামরিক ক্ষেত্রের মতো বিষয়ে প্রভাব এড়াতে এখনই সতর্ক অবস্থানে থাকতে হবে ঢাকাকে। হ্যাঁ, ঢাকার রাজপথে সতর্ক অবস্থা জারি করা হয়েছে এবং দেশের মধ্যে অনেক তাণ্ডবও হচ্ছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনা তারা কিন্তু প্রতিনিয়ত পরিকল্পনা করেছিল বাংলাদেশকে কিভাবে লন্ডভন্ড করবে এবং তাদের পরিকল্পনা বাস্তব করে শেখ হাসিনাকে তারা কিভাবে দেশে আনবে। ইতিমধ্যে আজকে কিন্তু ঢাকার রাজপথের মধ্যে ইসলামিক একটা আন্দোলন হয় এবং বা একটা সমাবেশ হয়। সেই সমাবেশের মধ্যে কিন্তু সবাই রাজপথে, মানে সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ রাজপথের মধ্যে গিয়েছে, তারা সমাবেশ করতেছে শান্তিপূর্ণভাবে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা কিন্তু গোপনে গোপনে অনেক পরিকল্পনা করেছিল, আপনারা জানেন। এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পেয়েছি দেশের রাজনৈতিক পরিস্থিতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সবাই কি করতেছে। সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখালেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি। পর্দার আড়ালে যা কিছু ঘটতেছে এবং সেখানে আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ এবং শুভ কার্য এবং শুভ কিছু ঘটতে যাচ্ছে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, গত 3 দিন যাবৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগের জটিকা মিছিল হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরেও পর্যায়ক্রমে জটিকা মিছিল হয়েছে। গতকালকে ঢাকা মহানগর দক্ষিণে একটা মিছিল হয়েছে। মিছিলটা স্লোগান হয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার। এই স্লোগানগুলোই মূলত দিচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের এবং উত্তরের আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে আশ্চর্য হবেন আপনারা, হয়েছেন অনেকে, যে ঢাকা মহানগর উত্তরে বিশাল এক মিছিল হয়েছে, যে মিছিলটা তৎকালীন সময়ের বিএনপিরাও অত বড় মিছিল করতে পারেনি, যেটা আওয়ামী লীগ মাত্র 7 মাসের মাথায় করতে পেরেছে। এখন দেখার বিষয়, এই আওয়ামী লীগের যে বিশাল মিছিল ঢাকা মহানগর উত্তরের, এই মিছিল হওয়ার পূর্বে কিন্তু সকল বাহিনীরাই কম বেশি জানত, সবার কাছে ইনফরমেশন ছিল। তারপরেও এই আওয়ামী লীগকে বাধা দিতে পারেনি, মিছিল বিঘ্ন ঘটাতে পারেনি, মিছিলকে প্রতিহত করতে পারেনি। এর একটা বড় কারণও আছে। কারণ হয়েছে বিশ্বের সকল রাষ্ট্র একটা কথাই বলছে, আওয়ামী লীগ কি নিষিদ্ধ ঘোষিত সংগঠন?
যদি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়ে থাকে তাহলে তারা সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারবে না। আর যদি তারা রাজনৈতিক দলের নিবন্ধন থাকে, রাজনৈতিক দল থাকে এবং সেখানে তারা নির্দ্বিধায় স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিক, তারা মিছিল মিটিং করতে পারবে। সেখানে সরকারের পক্ষ থেকে এবং কোনো কোনো জনগণ প্লাস কোনো প্রশাসনিক বাধা বা বিঘ্ন ঘটাতে পারে না। বাংলাদেশের মধ্যে অনেক আলোচিত ঘটনা ঘটেছে। এই সকল আলোচিত ঘটনা নিয়ে কোনো সমন্বয়ক, কোনো উপদেষ্টা এবং যে সকল সুশীল ইউটিউবাররা এতদিন আওয়ামী লীগের দোষ খুঁজে বেড়াতো, সে সকল ইউটিউবারদের কাছ থেকেও কোনো প্রতিবাদ দেখিনি, কোনো বক্তব্য দেখিনি। তার মানে এতদিন তারা সুশীল হয়ে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই সমন্বয়করা এখন পালানোর পথ খুঁজছে। সমন্বয়করা বিগত কিছুদিনে যে সকল কর্মকাণ্ড করেছে, জনগণ তো ফুসে উঠেছে এবং এই সরকারের প্রতিও অনেক চাপ চলে এসেছে আর্মির থেকে এবং বিভিন্ন দল থেকে। তারা এই কিছুদিনে কি কর্মকাণ্ড করেছে আপনারা সকলেই জানেন। তারপর আমি উল্লেখ করে দিচ্ছি, এই কথিত সমন্বয়ক নামের রুবাইয়া ইয়াসমিন, এই পেশা কি পরিমাণে পালগাড়ি ছড়িয়েছে তার ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশ দেখেছে। এই কথিত উপদেষ্টা চ্যাংরা আসিফ মাহমুদ, তার উপদেষ্টার থাকা পর্যায়ে তার এপিএস, তিনি 300 কোটি টাকার দুর্নীতি প্রমাণ মিলেছে। এই বিষয় নিয়ে মিডিয়া কোনো কথা বলছে, সরব হচ্ছে, সুশীল ইউটিউবাররা কোনো কথা বলছে। শুধু তাই নয়, তার বাবাকে ঠিকাদারে লাইসেন্স করে দিয়েছে, তার বাবা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এই ব্যাপার নিয়ে সুশীল ইউটিউবাররা কেন কথা বলছে না? সাংবাদিকরা কেন প্রতিবাদ করছে না? যারা এতদিন বড় বড় কথা বলতেন, এই খালেদ মহিউদ্দিন নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করেন, এখন খালেদ মহিউদ্দিনরা কোথায় হারিয়ে গিয়েছেন? এখন কেন কথা বলেন না? আরো কত বাটপার ইউটিউবারকে দেখেছি শেখ হাসিনার আমলে ছোট ছোট বালিকণা অপরাধকে পর্যন্ত বড় করে দেখানো হয়েছে, আর তারা 8 মাসে পাহাড় সমান অপরাধকে এখন ছোট করে দেখানো হচ্ছে। শেখ হাসিনা জাস্ট বলেছিল আমার একটা এপিএস, সে 400 কোটি টাকার মালিক। এটা বলার পরে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। একটা প্রধানমন্ত্রীর এপিএস 400 কোটি টাকার মালিক হয়েছে, যে এটার জন্য যদি দেশের পরিস্থিতি হয়, শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হয়ে থাকে, তারা 8 মাস 7 মাস একটা চ্যাংরা উপদেষ্টার এপিএস কিভাবে 300-400 কোটি টাকার দুর্নীতি করে, তার বাবা কিভাবে দুর্নীতির সাথে জড়িত হয়, এই ব্যাপারটা আলোচনা আসা জরুরি নয়। এবং আসিফ মাহমুদের পদত্যাগ করা কি জরুরি নয়? এই মোটা কালা হাসনাত হাবাদুল্লাহ কোথায় এখন? তারা বড় বড় ফাপড়বাজি করেছিল না যে তাদের 1 টাকা দুর্নীতির প্রমাণ দিতে পারবে না? 1 টাকা না, কয়েকশো কোটি টাকা দুর্নীতির প্রমাণ তাদের বিরুদ্ধে আছে। বিভিন্ন বড় বড় ব্যবসায়ী থেকে তারা টাকা হাতিয়ে নিয়েছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা দোকান দখল করে নিয়েছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা রেস্টুরেন্ট দখল করে নিয়েছে, তারা অফিস দখল করে নিয়েছে। সকল কিছুরই প্রমাণ আছে। তোমরা পালাতে পারবা না। তো ওদেরকে পালানো যাতে না পারে যেতে কোথাও, সকলে এয়ারপোর্ট পাহারা দিবেন। এরা এখন পালানোর প্রস্তুতিতে আছে। এরা এখন কি করবে না করবে কিছু বুঝতে পারছে না। এখন জঙ্গিদের সাথে আতাত করে দেশের মধ্যে একটা জঙ্গি পরিস্থিতি সৃষ্টি করবে, যাতে করে দেশের মানুষ ওইটা নিয়ে বিজি থাকে, এদের এই সমালোচনা যাতে করতে না পারে, এদের এসব অকাশ কুকর্মগুলো যাতে মানুষ ভুলে যায়। দেখিয়েন আপনারা, সামনে কিন্তু এগুলা আসতেছে। এদিকে আসিফ নজরুল, তিনি একজন উপদেষ্টা, দায়িত্ববান জায়গায় বসে আছে। তিনি পোস্ট করতেছে ভারতে নাকি জঙ্গি হামলা করেছে কাশ্মীরের মধ্যে, তিনি নিজেই করিয়েছে ওই জঙ্গি হামলা। ওনার মতো লোক একটা উপদেষ্টা জায়গায় বসে আন্দাজে একটা ঢিল মেরে দিতে পারে, পরবর্তীতে সে পোস্টটা তিনি ডিলিট করেন। আর আমাদের দেশের এরাই নাকি উপদেষ্টা, এরাই নাকি কূটনীতি করে। এদিকে আরো অনেক ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে 8-10 দিনের মধ্যে। লস্করে তো এবার অনেক সদস্যের সাথে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল নাকি বৈঠকে বসেছে। ইন্ডিয়ান মিডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলা সয়লাভ হয়ে গিয়েছে। আমরা জঙ্গি রাষ্ট্র হতে চাই না, আমরা পাকিস্তান হতে চাই না, আমরা বাংলাদেশি থাকতে চাই। আপনারা ক্ষমতার জন্য বাংলাদেশকে আর ধ্বংস করে দিয়েন না। এই ডাক্তার ফয়জুল হক নামের একজন নৈতিক বিষয়গুলো ঘটছে, সেখানে বাংলাদেশের সেনা প্রধান তিনি দরবার করেছেন। দরবারের অর্থ হলো যে উনি অফিসারদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি সৈনিকদের উদ্দেশ্যে আরো কথা বলেছেন। সেই কথাগুলো আমরা যদি এক এক করে অ্যানালাইসিস করতে যাই, যেসবগুলো আমাদের কাছে ইতিমধ্যে ডকুমেন্টারি ভাবেই উপস্থিত রয়েছে, উনি কি কথা বলেছেন সেখানে। কিন্তু আজকে আমি যখন স্টেট ডিপার্টমেন্টে উপস্থিত হই, তখন আমাদের যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, ওনার যখন দৃষ্টি আকর্ষণ করতে পারি যে বাংলাদেশের এই মুহূর্তে সেনা প্রধান, আমরা যখন এখানে কথা বলছি তার মাত্র 12 ঘন্টা আগেই বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশের বিষয় নিয়ে, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে উনি সেনাদের সাথে, সেনা কর্মকর্তাদের সাথে, সেনা অফিসারদের সাথে কথা বলে মিটিং করেছেন এবং সেখান থেকে যে আউটকাম আমরা আশা করেছিলাম, আউটকামের সর্বশেষ যে সংশয় উনি প্রকাশ করেছেন, একটি বিরাট সংশয় উনি প্রকাশ করেছেন আমাদের সেনা প্রধান। সেটা কি সংশয়টা? হলো যে বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসবাদী আক্রমণ হতে পারে বলে উনি সংশয় প্রকাশ করেছেন।
এবং সেই সংশয় প্রকাশ করে অস্থিতিশীল, এবং উনি বলেছেন বাংলাদেশ একটি অস্থিতিশীল, এই যে বাংলাদেশ আর্মি চিফ ফিয়ার স্ট্রাইক বাই ইসলামিস্ট এক্সট্রিমিস্ট ইন দ্য ডেজ টু কাম। সো ইটস এ ইমিনেন্ট বিষয় উনি বলেছেন। আমি এটাই বলেছি যে উনি যে বলছেন যে ইমিনেন্ট, তাহলে বাংলাদেশ কি আরেকটি আফগানিস্তান হতে যাচ্ছে কিনা? যদি বাংলাদেশ আরেকটি আফগানিস্তানের মতন অবস্থা হয়, সেখানে আমেরিকার, যুক্তরাষ্ট্রের যে কমিটমেন্ট, যে কাউন্টার টেরোরিজম, জিরো টলারেন্স, সেটাতে মিল করে ওনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনারা তখন কি করবেন? Bangladesh Army Chief warns of imminent Islamist extremist attacks on Bangladesh. Given the U.S. commitment to counter-terrorism, what step is the U.S. taking to prevent Bangladesh from becoming another Afghanistan? Jimmy, I have second question. How is the U.S. government addressing the unlawful imprisonment of journalists under Mohammed? আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে, তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে, যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করেও আর তাকাবো না। যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনোদিন এক হতে পারে না। আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায়, তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে। আজকে থেকে 10 মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে, কখন আমেরিকা হস্তক্ষেপ করবে, কখন হাসিনা মারা যাবে, কখন পরের ইলেকশন আসবে, তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত। কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে, তাদের জীবনের এই যে হত্যাগুলো, এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। যেই তাপস নানক কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই যে জেনারেশন, এই জেনারেশনকে ভয় করুন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে, কুয়েটের ওই ভিসি তার প্রমাণ। আমরা ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে। এই মঞ্চের সকল শহীদ পরিবার, সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা, এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। ডক্টর ইউনূসকে সামাল দিতে পারবেন কেন বলছি বড় বিপদ। আপনি যদি দেখেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে বলাই চলে, যেখানে বন্দুক বিনিময় চলছে, তাহলে যুদ্ধটা বাকি থাকলোই বা কোথায়? বেশ কিছু মানুষ সেখানে নিহত হয়েছে। এখন সব কিছুর দায়ভার দেওয়া হচ্ছে বাংলাদেশের ওপর, যে বাংলাদেশ থেকে এই ঘটনার বা এই পরিস্থিতির নীলনকশা তৈরি করা হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনি? এই বিষয়টাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে, এইরকম একটা ইঙ্গিত আমরা খুঁজতে পারছি বা দেখতে পাচ্ছি। যে এই বিষয়টা অনেকটাই যদিও নাটকীয়, একসাথে দুইটা পাখি শিকার করার প্ল্যান করেছে ভারত, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। এই ঘটনাটা বিভিন্নভাবে বা বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু অনুমান করা যাচ্ছে যে ঘটনাটার পেছনে ভারতের হাত রয়েছে। এখন এই যে এত বড় একটা ঘটনা ঘটালো ভারত,
জাস্ট সম্পূর্ণ দায়ভার পড়লো পাকিস্তানের ওপর। এবং বলা হচ্ছে এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মী বা বিভিন্নভাবে এখান থেকে ষড়যন্ত্রটা করা হয়েছে। এই বিষয়টা কতদূর করলো আপনি কি বুঝতে পারছেন? আমাদের সাথে তারা সরাসরি যুদ্ধ না করলেও ইশারা ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই ঘটনার পেছনে বাংলাদেশের নেপথ্য ভূমিকা রয়েছে। এই বিষয়টা স্পষ্টভাবে তারা প্রমাণ করে দিচ্ছেন। তাদের মিডিয়াগুলোতে দেখবেন সয়লাভ হয়ে গেছে যে ঘটনার মূল চক্র বাংলাদেশে অবস্থান করছে। এই বিষয়টা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। একই সাথে আমাদের একজন আইন উপদেষ্টা তিনি কিন্তু বিষয়টা একটু ব্যতিক্রম করে আলোচনার জন্ম দিয়েছেন, যে অনেকগুলো প্রশ্ন তিনি সেখানে করেছে। যাই হোক, ওই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই না। সবচেয়ে বড় বোকামি আমরা সেখানে করেছি যে পাকিস্তান ভারতের ঘটনায় আমাদের কেন নাক গলাতে যেতে হবে। আজকে এই নাক গলানোটাই হচ্ছে শেখ হাসিনার ফেরার মুখ্য কারণ হিসেবে দাঁড়িয়ে গেছে। এখন ভারত দুই দিক থেকে তীর ধরেছে, একদিকে পাকিস্তানের দিকে, আরেকদিকে বাংলাদেশের দিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, দেশের মধ্যে কী কী পরিকল্পনা হচ্ছে, অনেক বিষয়, অনেক সিদ্ধান্ত, এইসব নিয়ে কিন্তু সবাই অনেক মন্তব্য করে। তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা দেশের আপডেট নিউজটা বুঝতে পারি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী? আপনারা এই বিষয়গুলো নিয়ে অনেকে যে আওয়ামী লীগের অনেক পরিকল্পনাদের পক্ষে দিচ্ছে, আবার বিপক্ষেও কথা বলে, আবার অনেকে ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে, ডক্টর ইউনূসের পক্ষে কথা বলে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস আমাদের দেশের সমন্বয়ক, উপদেষ্টা, সেনাপ্রধান, তারা কিন্তু আমাদের দেশটাকে ভালো কাজ করতেছে এবং তারা আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। গাইজ, আমি আবারও বলতেছি, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।